স্বাগত আজকের বাংলাদেশে। ঘূর্ণিঝড় মহাসেন বড় কোনো বিপদ হয়ে দেখা দেয়নি। ঝড়টি দুর্বল হওয়ার পরে আঘাত হানায় আপাতত হাফ ছেড়ে বেঁচেছে পুরো বাংলাদেশ। ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের দেশ বারবারই প্রাকৃতিক দুর্যোগে পরে আবার মাথা তুলে দাঁড়ায়ও। এসব নিয়ে আজকের বাংলাদেশে আমরা আলোচনা করব ঝড়ের পরে এই শিরোনামে। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান পরিবেশ ও নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম, আছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম থেকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন এবং খুলনা থেকে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকনের সাথে। স্বাগত আপনাদের। আমি একটু অধ্যাপক নজরুল ইসলামের কাছে জানতে চাইবো যে বড় রকমের সতর্কতা সংকেতের পর এবং বড় রকমের প্রস্তুতির পর যদি তা দুর্বল হয়ে আঘাত হানে, তবে পরবর্তী কোনো দুর্যোগের ক্ষেত্রে আমরা এটা সিডরের ক্ষেত্রে খুব বেশি দেখেছি যে সতর্কতা সংকেত না মানার একটা প্রবণতা থাকে মানুষের মধ্যে। এই মহাসেনের সর্বশেষ অভিজ্ঞতাটা সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন রাখতে কিভাবে আসলে এটা কাজ করতে পারে প্রশাসন বা যারা সংশ্লিষ্ট আছেন তারা? আমি বলবো যে আমরা এবারে আমাদের সৌভাগ্য যে যেরকম পূর্বাভাস ছিল সেরকম তো অঘটন ঘটে নাই এবং বিরাট সংখ্যক উপকূল জনগণ তারা রক্ষা পেয়েছেন। তবে আবহাওয়া অধিদপ্তর বারবারই বলছিলেন তাদের মানে নেতৃস্থানীয় ব্যক্তিগণ যেটা একেবারে সঠিকভাবে বলা যায় না, এগুচ্ছে যেইভাবে এবং এর দিক পরিবর্তন হতে পারে এবং এর গতি বা তীব্রতাও কম বেশি হতে পারে। তো আমাদের ভাগ্য ভালো যে সেরকমই হয়েছে। যতটা ক্ষয়ক্ষতি হবার বা আশঙ্কা ছিল অথবা যেই গতিবেগে আসবার আশঙ্কা ছিল সেরকমটা হয়নি। কারণ আমরা আগে এই উপকূলে অনেকগুলো এই ধরনের হয়েছে তো ঘূর্ণিঝড়, সেগুলো ব্যাপক এবং খুবই তীব্র। আর এবারে বোধ হয় সতর্কতা বাণী এটা বেশ কয়েকদিন ধরে হচ্ছে এটা, এবং সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এবং স্থানীয় জনগণের পক্ষ থেকেও আমার মনে হয় সাবধানতা অনেক বেশি নেওয়া হয়েছে এবং ভালোই একটা সতর্কতা ছিল এবং সাবধান থাকাটাই ভালো মনে করছি। এবং জনগণ আশ্রয় কেন্দ্রে যেতে উৎসাহী ছিল। সাধারণত এবারও হয়েছে যে অনেকে যায় না, যেতে চায় না, কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি সাড়া পাওয়া গেছে, সেটা একটা বিরাট ইতিবাচক দিক। রিজন আপা, আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে একটা প্রশ্ন থাকে যে আশ্রয় কেন্দ্রে আমরা যেভাবে থাকি বা রাখি, আপনি নিশ্চয়ই অনেকবার দেখেছেন এগুলি, সেটার তো আসলে মানুষ যে খুব যেতে চাইবে খুব প্রাণের দায় না হলে সেটা আসলে সেরকম মনে হয় না। এইটা থেকে আসলে রক্ষা পাওয়ার বা ইয়ে করার উপায়টা কি? একটা উপায় হচ্ছে যে দুর্যোগ ব্যবস্থাপনাকে এখন অনেকটাই চলে গেছে নিচের দিকে। যদি একদম অনেকটাই বিকেন্দ্রীকরণ করা যায়, মানুষ তার ইমিডিয়েট লিডারকে অনেক বেশি বিশ্বাস করে, তার সাথে কমিউনিকেট করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আরেকটা হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোর এই রকম অবস্থার কারণ হচ্ছে যেখানে লোক ধরানো যায় 2000 সেখানে আমরা ধরাতে চাই 10,000। আর মানুষ তার যে সম্পদগুলো আছে তাদের তো খুবই অল্প আছে। আমরা পুনর্বাসনের কথা অনেক বলি যে আগের অবস্থায় ফিরে, সেটা তো আসলে ওরকম হয় না। দুর্যোগের কয়েকদিন পর কিছু সাহায্যের পর আমরা ভুলে যাই। তো এক হচ্ছে স্থানীয় সরকারের ব্যাপারটা, দুই হচ্ছে যে আশ্রয় কেন্দ্রগুলোকে আসলে বাংলাদেশের মতো একটা দুর্যোগ প্রবণ দেশে আর কত বছর শুনবো যে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নেই। ওগুলোকে পর্যাপ্ত করলে মানুষ যেতে চাইবে এবং সেখানে কেবল মানুষ না, তাদের যে সীমিত সম্পদ আছে সেটা যাতে তারা নিয়ে যেতে পারে, সেই ব্যবস্থাটা করলে কিন্তু তারা সেখানে যাবে। সরকার যদি ওই এসিউরেন্সটা দিতে পারে আমার মনে হয় যে মানুষ যাবে। কিন্তু আশ্রয় কেন্দ্রের কথা এইবারও আমরা শুনলাম যে যা প্রয়োজন তার অর্ধেকও নেই। আরেকটা বিষয় কালকেই আলোচনায় শুনলাম, রেড ক্রিসেন্ট সোসাইটি সভাপতি ছিলেন আমাদের সঙ্গে, তিনি বললেন যে আশ্রয় কেন্দ্রগুলিতে ছেলেদের মেয়েদের একটু আলাদা থাকার ব্যবস্থা বা টয়লেট ফেসিলিটি সেগুলি সাংঘাতিক রকমের এক ধরনের মানে আপনার 2000 লোক থাকবে, সেখানে আপনি 10,000 থাকাবেন, সেখানে নারী, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী, গরু, ছাগল, এরকম তো কোনো সিস্টেমই হয়নি। এগুলো এতদিনে হয়ে যাওয়া উচিত ছিল। স্যার এই ব্যাপারে কি মনে হয়? এটা এইবারের এমনিতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যাটা বেড়েছে এবং এটা নেওয়ার জন্য প্রশাসন এবং ভলান্টিয়ার্স, বিশেষ করে রেড ক্রসের যে ভলান্টিয়ার্স, তাদের একটা বড় ভূমিকা ছিল। আর যেসব এনজিওগুলো ওখানে কাজ করছিল তারাও আগে থেকে এটার জন্য প্রস্তুতি নিয়েছে। যেটা বললেন আশ্রয় কেন্দ্রে না যাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। একটা বড় কারণ হচ্ছে সম্পদ, তাদের যাই সম্পদ আছে সেটা ফেলে যেতে চায় না, গরু ছাগল
এই এই জিনিস আজকেও বলেছে অনেকে যে আমার তো গরুটা রয়ে গেল, গরুটা যদি কিছু হয়ে যায়, এটা একটা থাকে। আরেকটা হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থানটাও একটা ফ্যাক্টর। আশ্রয় কেন্দ্রগুলো হয়তো অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি বলবো না, কোনো ক্ষেত্রে এমনভাবে করা হয়েছে ওটা আসলে আশ্রয় কেন্দ্রে যাওয়া আসাটাই একটা বিড়ম্বনা। কারণ আশ্রয় কেন্দ্রটা, হ্যাঁ ঠিক আছে, বিপদ থেকে নিরাপদ দূরত্ব থাকবে, কিন্তু এমন একটা জায়গায় হয়তো করা হয়েছে, একটা বিশেষ একটা কমিউনিটির একটা বিশেষ একটা কোণায় করা হয়েছে, এটা এমন একটা লোকেশনটা খুব ফ্রেন্ডলি না আর কি, এরকমও আছে। আর অন্যান্য ফ্যাসিলিটির পাশে তো আছেও। তারপরেও হচ্ছে আশ্রয় কেন্দ্রেও যাওয়ার পরে তাদের জন্য যেসব দেখাশোনার ব্যবস্থা এগুলো থাকতো না, যা আশ্রয় কেন্দ্রে যেতে বলেই দায়িত্ব শেষ করে দেওয়া হতো। এইবার দেখা গেছে ওখানে খাদ্যদ্রব্য কিছু মজুদ রাখা হয়েছে, যাতে করে মানুষ গিয়ে পানি এবং কিছু খাদ্য পায়, এই জিনিসগুলো করা হয়েছে, এগুলো উইচ ইজ ভেরি গুড। এইসব কারণে এবার কিন্তু একটু বেশি গেছে এবং আগে থেকেই সচেতনতাটা হয়েছে। আরেকটা হচ্ছে আগের শিক্ষাগুলো কাজে লেগেছে, আইলার এবং অন্যান্য শিক্ষাগুলো কাজে লেগেছে, যার ফলে এবার কিন্তু মানুষ গেছে। কিন্তু হয়তো দুর্যোগটা যেভাবে যেই প্রপেন্সিটিতে হওয়ার কথা সেটা হয়নি বলে যেন পরবর্তী সময়ে আবার এটার কিন্তু অবহেলা না হয়, এটা কিন্তু সর্বসময়ের জন্য মনে রাখতে হবে। আরেকটা কথা বলে আমি শেষ করি, সেটা হচ্ছে এই দুর্যোগগুলো, এগুলো কোনো সীমানা মানছে না। যেমন এই দুর্যোগটা 3টা দেশকেই মোরাললেস আঘাত করার কথা। এখানে হয়তো আমরা দেশের সাথে দেশের বিরোধ থাকতে পারে সবকিছু, কিন্তু এই দুর্যোগের ক্ষেত্রে মোকাবিলার ক্ষেত্রে রিজিওনাল কোঅপারেশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মায়ানমার আগের বার সাংঘাতিক রকমভাবে বিপর্যস্ত হয়েছিল, তার বহু মানুষ মারা গিয়েছিল। কম্পেয়ার টু বাংলাদেশের এর চেয়ে বড় দুর্যোগে কিন্তু এত মানুষ মারা যায়নি। সেই জন্য এখন এটা হয়নি দুর্যোগ, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতের জন্য আশা করব যে এটা রিজিওনালি কিন্তু এই বিষয়ে কিন্তু কিছু ভাব বিনিময় এবং এক্সপার্টাইজের বিনিময় এগুলো হওয়া উচিত আমার রিজিওনাল লোক সবাইকে সেভ করার জন্য। আমরা একটু চট্টগ্রাম থেকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিনের কাছে জানতে চাইবো যে অনেকেই গতকাল আশ্রয় কেন্দ্রে ছিলেন, আজ তারা বাড়ি ফিরেছেন, তারা কি বাড়িতে সবকিছু ঠিকঠাক পাচ্ছেন, পেয়েছেন? কোন অভিযোগ করছেন যে তারা বাড়ি ফিরে গিয়ে একটি নতুন ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন বা এরকম কোনো কিছু? যারা মোহাম্মদ রুহুল আমিন। ধন্যবাদ আপনাকে। আসলে ঘূর্ণিঝড়ে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছিলেন তারা ফিরে গিয়ে সব কিছু ঠিকমতো পেয়েছেন। ঠিকমতো পাননি এমন কোনো অভিযোগ আমাদের কাছে এখনো আসে নাই, কারণ এটা একটা গ্রেট ডেঞ্জার সিগন্যাল ছিল না, এটা ছিল ডেঞ্জার সিগন্যাল, যার জন্য কিছু সংখ্যক তরুণ যুবক তার বাড়ির আশেপাশে ছিল এবং সরকারের এবং আমাদের সিপিপির স্বেচ্ছাসেবকরা গ্রামে গ্রামে পাহারা দিয়েছে যাতে তাদের মালামাল ঠিক মতো থাকে। এ বিষয়ে সকলের একটা সর্বাত্মক প্রচেষ্টা ছিল, যার কারণে আশ্রয় কেন্দ্রে গিয়ে পরবর্তী ফিরে গিয়ে কোনো সমস্যা কোনো পরিবার পেয়েছে বা সেই ধরনের কোনো খবর আমাদের কাছে আসে নাই। জনাব রুহুল আমিন, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার অধ্যাপক নজরুল ইসলাম স্যার আপনার কাছে আসি যে উপকূলবর্তী দ্বীপ ও চর এরকম অনেকগুলি এলাকায় এখন বিদ্যুৎ নেই, এখনো তথ্য প্রযুক্তি সেবা সেভাবে পৌঁছায় নাই, স্যাটেলাইট বা ডিশ অ্যান্টেনা সহ টিভি দেখার সুযোগও অনেক এলাকায় নাই। সেজন্য আমরা দেখেছি, আমরা যখন ওই এলাকা থেকে সংবাদ কভার করতে গিয়েছি তখন দেখেছি যে এই বিদ্যুতের সমস্যাগুলি এখন তারা তো মানে আমাদের দেশে থাকলেও একটু বিচ্ছিন্ন থেকে যাচ্ছে যেন ডিজিটাল বাংলাদেশ থেকে বা সংযুক্ত বাংলাদেশ থেকে। এটা স্যার কতটা? না, এটা তো হতেই পারে, তবে স্বীকার তো করতেই হবে আগের চেয়ে এখন অবস্থা অনেক ভালো। এবং এটাও একটা দেখবার জিনিস যে আমাদের উপকূলীয় এলাকায় যেটি আমরা জানি যে সবই এই দুর্যোগ প্রবণ, সেইখানে এত মানুষের বসবাস। এখন রিজিনাল প্ল্যানিংয়ে অনেক সময় বলবে যে এই অঞ্চলটাকে এমনভাবে জোনিং করা হবে যে এখানে বসবাস নিষিদ্ধ, কিন্তু আমাদের আর্থিক বা সামাজিক বাস্তবতা এরকম যে এই নিষেধ তো চলবে না। ওখানে মানুষ যাবে, নতুন চর উঠবে, সেখানেও মানুষ যাবে, সেই পদ্মা নদীর মাঝির মতো হোসেন মিয়া এদেরকে নিয়ে যাবে অথবা নিজেরাই যাবে। তো লক্ষ লক্ষ লোক, এই যে ঝড়ের উপকূলীয় অঞ্চলে কত 1 কোটির মতো মানুষ, 80 লক্ষ। এত মানুষকে জায়গা করে দেওয়া অথবা শেল্টার তৈরি করে দেওয়া অথবা নিয়ে আসা, এই যে ব্যাপক বা লজিস্টিক যেগুলো কঠিন। আরেকটা হলো যে তারপরেও এই যে উদ্বুদ্ধকরণ, যেটি ডক্টর মানে রিজওয়ানা এবং তোফায়েল সাহেব দুজনেই বললেন যে স্থানীয় পর্যায়ে ওই সামর্থ্য, সক্ষমতা, শক্তি ব্যবস্থা করতে হবে আর্থিক এবং জনশক্তি দিয়ে, এবং লোকজনকে আরও বেশি সচেতন করতে হবে। এখন এই যে একটা হতে পারতো এইসব এলাকায় যেমন সোলার ইলেকট্রিসিটি,
সোলার পাওয়ার দিয়ে, কিন্তু ঝড়ে তো কিছুই থাকবে না। এই যে 100 কিলোমিটার 200 কিলোমিটার বেগের যে ঝড়, সেগুলো কিছুই থাকবে না। তবুও যখন থাকে তখন, আর অন্য কোনো ব্যাটারি চালিত সেগুলো তো ওখানে থাকতে পারছে না। তারপরেও আগাম কিছুটা অন্তত একেবারে শেষ পর্যায়ের 8 ঘন্টা বা 2 ঘন্টা পায় না, কিন্তু তার আগের সংবাদটা তো পায়, এবং তখন তারা সরে আসবার একটা সুযোগ পায়। তবে এই যে ট্রান্সপোর্ট সার্ভিস, এই যে আমাদের বলা হলো না যে লোকজন সরে না, তা আমাদের এখানে সরে না। আমেরিকায় ক্যাটরিনায় কি হয়েছিল আমরা দেখেছি টেলিভিশনে, তাদেরও মানুষ ঘর ছেড়ে যায় না, তারা ওই সর্বোচ্চ পর্যায়েও। আর আমাদের হলো সর্বনিম্ন পর্যায়ে, হ্যাঁ, অর্থনৈতিক সামাজিক উন্নয়নের সর্বনিম্ন পর্যায়ে, সেখানে যাবে। তবে আগের চেয়ে অনেক, এই যে মিয়ানমারে আজকেই দেখালো, তাদের তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আর যেটি তোফায়েল সাহেব বললেন, বা ওইরকম যে 4টি দেশে কিন্তু ক্ষতি, প্রথম ক্ষতিটা হয়েছে শ্রীলঙ্কায়, 6 জন লোক মারা গেছে, আমরা টেলিভিশন শুনলাম। ভারতেও কিছু, এবং বাংলাদেশে, মিয়ানমার। এটা আঞ্চলিক সহযোগিতা যেটা এসকাপ করে, এই যে পূর্বাভাসগুলো এখন দিচ্ছে, এটা কিন্তু এসকাপের পক্ষ থেকে অনেক সহযোগিতা আমরা পাই। আপার কাছে যদি আপা অধ্যাপক নজরুল ইসলাম যেটা বললেন যে উপকূলবর্তী এলাকায় এত লোকের বাস, এটা আসলে পরিবেশের ভারসাম্যের জন্য একটা মানে ক্ষতিকর কিনা, বা আমি একটু ভিন্নভাবে এই প্রশ্নটার উত্তর দিই। আমার কাছে মনে হয় কি যে এইখানে সরকারের কিছু প্র্যাগমেটিক সিদ্ধান্তের প্রয়োজন এবং কিছু নীতিগত সিদ্ধান্তের প্রয়োজন, কারণ এই অবস্থা কিন্তু আমাদের আরো বাড়বে। আপনি যদি আমাদের ঢাকা দেখেন, ঢাকাতে কত লোকের বাস আপনি চিন্তা করেন না, মানে এক অর্থে তো এটাকে অনেক জায়গাতে বসবাসের অযোগ্যই বলে দেয়া হচ্ছে। বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় লোক সরিয়ে নেওয়ার অবস্থা তো বাংলাদেশের নেই, ভূখণ্ড নেই আমাদের অতটা। কিন্তু আমি মনে করি যে উপকূলীয় যে এলাকাটা আছে, এটাতে তো দুর্যোগ সবসময় হয়ে আসছে ঐতিহাসিকভাবে। জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকির মুখে আমরা আছি, তাতে কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা, এই যে বড় বড় দুর্যোগের ফ্রিকোয়েন্সিটা কিন্তু বেড়ে আসবে আমাদের। হ্যাঁ, এবং আজকে যেটা 5 বছর পর পর, অতটা 2 বছর 3 বছর পর পর হবে। হ্যাঁ, ফলে আমার কাছে মনে হয়েছে যে এই এলাকাটাকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করা উচিত সরকারের, এবং এটাকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করে কিছু প্রায়োরিটি সরকারের কাজ করা উচিত। যেমন ওইখানকার বাড়িঘরগুলো কেমন ভাবে নির্মিত হবে, হ্যাঁ, ওইখানে যেমন আমরা বিদ্যুতের কথা বলছি, আমি পোর্টেবল কিছু ব্যবস্থা রাখবো ওইখানকার ইউনিয়ন পরিষদে, ওইখানকার পৌরসভা তো ওখানে থাকবে না, ইউনিয়ন পরিষদগুলোতে আমি যদি পোর্টেবল কিছু সাপোর্ট সিস্টেম রাখি, ব্যাকআপ সাপোর্ট সিস্টেম, তাহলে কিন্তু যে বিপদের কথা আপনি এখন বলছেন ওটা হবে না। হ্যাঁ, ফলে দুর্যোগ প্রবণ এলাকা যদি ঘোষণা করা হয়, তাহলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে থাকা, তো বলা হচ্ছে যে এলাকাটা আজকে ঝুঁকির মধ্যে পড়লো, বলা হচ্ছে 2050 সাল নাগাদ যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 1 মিটার বেড়ে যায়, তাহলে এই এলাকাটা বাংলাদেশের মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সেরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি আজকের এই মহাসেনের থেকেও বড় দুর্যোগ কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে, এবং সরকারকে একটা দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করে এইটাকে কিছু কিছু ডেভেলপমেন্ট প্রায়োরিটি সরকার ওদিকে দেওয়া উচিত। চর এলাকা বলে কিন্তু এটা ডেভেলপমেন্ট প্রায়োরিটিটা পাচ্ছে না, এটা হওয়া উচিত না, কারণ বিপুল সংখ্যক জনগোষ্ঠীর ওখানে বাস। আরেকটা কি, একটা মহা দুর্যোগ যখন হয়ে যায়, তখন যে ক্ষয়ক্ষতিটা হয়ে যায় ওই এলাকার মানুষদের, এটা কিন্তু উন্নয়নের চাকাটাকে অনেক দূর পিছিয়ে দেয়। ফলে এটাকে ডেভেলপমেন্ট প্রায়োরিটি না করার কোনো কারণ নেই যে এরা চর এলাকা বা এরা বিচ্ছিন্ন, ওখানে গরিব মানুষের বাস, ভূমিহীন যারা, তাদেরকেই চর এলাকায় বন্দোবস্ত দেওয়া হয়, এরকম যদি মনে করা হয়, তাহলে কিন্তু আমাদের যে উন্নয়নের একটা গতি আসে, বলা হয় না যে বাংলাদেশে এক একটা দুর্যোগ আসে আমরা আবার 5 বছর 10 বছর পিছিয়ে যাই, এই এলাকাটাকে ফোকাসে এনে ডেভেলপমেন্ট প্রায়োরিটির ভিতর না আনলে কিন্তু আমরা সেই ট্রেন্ডটাকেও অ্যারেস্ট করতে পারবো না। অধ্যাপক তোফায়েল আহমেদ, ডেভেলপমেন্ট প্রায়োরিটিতে আনার যে প্রয়োজন, সেটা নিয়ে আপনিও অনেকদিন কথা বলেছেন, যে এটা আনা হচ্ছে না কেন মূলত? যদি আনা হচ্ছে না, এই যে আমরা আমাদের একটা মনোভঙ্গি দৃষ্টিভঙ্গি যে ওখানে নিঃস্ব ছিন্নমূল মানুষগুলোই থাকে, ওদের তো এমন কোনো পলিটিক্যাল প্রেশার নাই যে আমাকে ওখানে এটা করতেই হবে, এটাও একটা কারণ। তবে আমি একমত প্রফেসর নজরুল ইসলাম সাহেব এবং রেজওয়ান আফা যেভাবে বলেছেন, এটা একটা প্রায়োরিটি এলাকা হিসেবে চিহ্নিত হওয়া উচিত। ডেভেলপমেন্টের জন্য আমরা যেটা করি, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করি, আমার এখানে কত বেনিফিট হবে এতটা ইনভেস্ট করলে, এই কথা এখানে চলবে না। এইটার একটা মানবিক দিকও আছে, এবং এটা বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এবং আরেকটা হচ্ছে ওখানকার চরে কতগুলো ইকোনমিক স্ট্রেংথও আছে, আমি সেই জায়গায় ইনভেস্টমেন্টটা করি না কেন, সেই দৃষ্টিভঙ্গি থেকেও এটাকে দেখার দরকার আছে। আর রেজওয়ান আপা যেটা বলেছেন এটা খুব ইম্পর্টেন্ট। এখন একটা দুর্যোগের আশঙ্কা দেখা দিল, আমরা সবাই খুব এটা নিয়ে খুব ঝাঁপিয়ে পড়লাম, তারপরে আমরা আবার যার কর্মস্থলে ফিরে গেলাম।
ওখানে আমি এটা ভুলে গেলে চলবে না। আমি অনেক দিন ধরে কোস্ট ট্রাস্ট নামক একটা প্রতিষ্ঠান যেটা কোস্ট এরিয়াতে কাজ করে তার সাথে জড়িত আছি, এখনো ছিলাম সেই ঘটনার সময় থেকে। আর আমার বাড়ি চট্টগ্রাম, এটা দুর্যোগ প্রবণ এলাকাতে। সেই হিসেবে আমি বলছি এই মানুষগুলোর দুর্যোগ কিন্তু খালি একটা সাইক্লোন না, এটা সারা বছরে তারা দুর্যোগের মধ্যে বসবাস করে। আপনি সন্দ্বীপে যান, হাতিয়ায় যান, ভোলায় যান, দেখবেন এমন এমন আপনি পরিবার পাবেন সে 12, 14, 15 বার তার বাসস্থান পরিবর্তন করেছে নদী ভাঙার কারণে, বিভিন্ন রকম কারণে, লাঠিয়ালের মাস্তানির কারণে। বহু রকমের দুর্যোগ কিন্তু ওখানে প্রতিনিয়তই আছে। আমরা খালি একটা সাইক্লোনকে দুর্যোগ হিসেবে দেখছি কিন্তু। তো এইগুলো বিশেষ করে এই জিনিসগুলো দেখা উচিত, এবং দেখে আমি বলবো এখানে একটা প্রায়োরিটি এরিয়া, এটা ডেভেলপমেন্টের দিক থেকে বলেন, মানবিক দিক থেকে বলেন। আমার বাংলাদেশেরই কিছু মানুষ, বাংলাদেশেরই একটা এলাকা এরকম মানবেতরভাবে তারা জীবনযাপন করছে। খালি একটা দুর্যোগ আসলেই তাদের কাছে আমরা ছুটে যাচ্ছি ভলেন্টিয়ার হিসেবে বা কিছু ত্রাণ সামগ্রী নিয়ে, এটা কিন্তু শেষ কথা নয়। স্যার, আমি সারা বছরের এই দুর্যোগ প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি এটা নিয়ে আপনাদের কথা আরো শুনবো। একটা বিরতি নিয়ে আসি, ফিরে বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। অধ্যাপক নজরুল ইসলাম একটি বিষয়ে অধ্যাপক তোফায়েল আহমেদ যেখানে শেষ করছিলেন যে সারা বছরের দুর্যোগ প্রতিরোধ করার জন্য আমরা কি করতে পারি, আর আমাদের দর্শকরা দুটি বিষয়ে কথা বলেছেন। একটি হচ্ছে যে বাঁধগুলি সুরক্ষা আরো বেশি করে কিভাবে দেয়া যায়, আরেকটি বিষয় হচ্ছে উপকূল এলাকায়, এটি মুন্না নামে একজন বলেছেন যে উপকূল এলাকায় যে উইন্ডমিল প্রতিষ্ঠার কথা একবার শুনেছিলাম, সেগুলি আরো ব্যবহার করা যায় কিনা অন্য সময়ের ইয়ে করার জন্য। এই দুটি ব্যাপার আলোচনা আসছে। স্যার, আপনি যদি সারা দেশের দুর্যোগ নিয়ে বলতেন, উপকূলবর্তী এলাকা যেটি আপনি বলছিলেন একটি বিপুল সংখ্যক লোক, 1,82,00,000 লোক, যে তাদের সারা বছর কিভাবে। এটা তো করতেই হবে। রেজওয়ানাও বলেছেন যে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং লাগবে, টোটাল সার্বিক। সেটা এখন কোথায় কি ধরনের জনবসতি হবে বা সেটেলমেন্ট হবে বা হওয়া উচিত, এটা চলে আসে আমাদের আঞ্চলিক পরিকল্পনা, রিজনাল প্ল্যানিং এর মধ্যে। অথবা যেহেতু বাংলাদেশটা ছোট একটা দেশ, গোটা দেশটাকেই ন্যাশনাল সেটেলমেন্ট প্ল্যানিং বা ফিজিক্যাল প্ল্যানিং এগুলো বলা হয়। এইটা চিন্তা করে ওরা পুরো দেশটাকে ধরেই তার ভূমি ব্যবহার, কোথায় কি হবে, কৃষি হবে, কোথায় জনবসতি হবে, কোথায় বনভূমি হবে ইত্যাদি, এগুলো সব পরিকল্পনার মধ্যে আনা উচিত। তো সেইটা আমরা বহুদিন থেকে শুনছি, বলছি, কিছু কাগজপত্র তৈরিও হচ্ছে, শেষ আর হয় না। যেমন আমি নিজেও যুক্ত ছিলাম ন্যাশনাল আরবান পলিসি, এটা তৈরি হয়ে আছে, হয়তো অনুমোদনের অপেক্ষায়। ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যানিং পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, বাংলাদেশ হওয়ার পরে এটার আরেকটা পূর্ণাঙ্গ চেহারা আমরা দেখেছিলাম। এটা নিয়ে ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যানিং অ্যাক্ট তৈরি হবে সেরকমও ব্যবস্থা হয়েছিল, কিন্তু তারপরে হন। তার মানে পুরো দেশটার একটা ল্যান্ড ইউজ প্ল্যান দরকার, ভূমি ব্যবহার। সেইখানে যেমন সুন্দরবন এলাকা কিন্তু জনবসতির জন্য নিষিদ্ধ, একেবারে বলা আছে, কিন্তু তারপরে তো মানুষ থাকে। সেটা হলো বন রক্ষার জন্য, মানুষ রক্ষার জন্য না। এখন এই উপকূলীয় পরিকল্পনা এটা মানুষ রক্ষার জন্য, এবং তাদের যে জীবিকা সেটা তো ব্যবস্থা করতে হবে। এখন এই যে চট্টগ্রামে পাহাড়ের ঢালে আপনারা টেলিভিশনে দেখালেন, অনেক লোক থাকে, গত বছর মারা গেছে, এবার আবার বৃষ্টিতে হবে তো একটা কিছু ধস, কি করবেন? এত মানুষ এবং এত দরিদ্র মানুষ, তাদের তো বিকল্প ব্যবস্থা নেই। এ কথা বলার পরে আবার ওইটাই যেতে হবে যে সবটাই একেবারে জাতীয় পর্যায়ে সম্পদের, ভূমির ব্যবহারের পরিকল্পনা। একইভাবে দুর্যোগ, তো আমাদের তো দুর্যোগ ব্যবস্থাপনা অনেকগুলো সংস্থা আছে, মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছে, দুর্যোগ ব্যবস্থাপনা একটা উপদেষ্টা কমিটিও আছে, যেটার আমিও মেম্বার ছিলাম। এখন অনেকদিন মিটিং হয় না, আমি বুঝতে পারছি না আমি আছি কিনা। তো যাই হোক, হবে দুর্যোগ। তো এটা একেবারে কিন্তু অনেক কিছু নীতিমালা আছে, অ্যাকশন প্ল্যান আছে, খুব সুন্দরভাবে আছে, সব লেখা আছে। তাহলে কোথায় আমার সেটেলমেন্ট হতে পারবে, জনবসতি হতে পারবে, এইটা আমাকে চিহ্নিত করে দেওয়া। আর এই যে বিশেষ করে যারা এরকম প্রান্তিক মানুষ, তাদের জন্য তো প্রায়োরিটি, অগ্রাধিকার আনতেই হবে। সেটা উপকূলীয় এলাকায় হোক, বস্তিতে হোক, শহরের নদী ভাঙন এলাকায় হোক, অথবা পাহাড়ের ঢালে হোক, এগুলোকে তো আনতেই হবে। এই সমস্ত জনগোষ্ঠীকে তো পরিকল্পনায় অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা করতে হবে। এবং ওই যে ব্যবস্থাপনা যেটা আছে, দুর্যোগ ব্যবস্থা, সেইটাকে আমার মনে হয় আগের চেয়ে এখন অনেক ভালো। তারপরেও রেজওয়ানের সাথে আমি একমত, এটা আরও সুষ্ঠু, আরও বাস্তবানুগ হওয়া অত্যন্ত জরুরি।
ব্যবস্থাপনার একটু আগ থেকে যদি আসি, রেজানা আপা, যে প্রাকৃতিক দুর্যোগে তো প্রকৃতির খেয়ালই বড়, কিন্তু অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণের জন্য পরিবেশ বিপর্যয়ের কথা বলা হয়, তার মানে এখানে মানুষেরও কিছু হাত আছে। স্যার দারিদ্র্যের কথা বলছিলেন, কিন্তু আইন মানার ক্ষেত্রে এই বিষয়ে আপনার পর্যবেক্ষণটা যদি একটু বলতেন। আমার কাছে মনে হয় কিছু কিছু দুর্যোগ আমাদের দেশে, যেমন ধরেন জলাবদ্ধতা, আপনি যদি খুলনার ওদিকে যান, এই জলাবদ্ধতা কিন্তু এই পানি উন্নয়ন বোর্ডের নানাবিধ স্ট্রাকচারাল ইন্টারভেনশন অনেকাংশে দায়ী। হ্যাঁ, আবার যেমন রানা প্লাজার যে দুর্যোগ, এটা তো মনুষ্য সৃষ্ট দুর্যোগ, এটা হচ্ছে গভর্নেন্স ফেইলিয়ার। সোজা কথা হচ্ছে এটা গভর্নেন্স ফেইলিয়ার। হ্যাঁ, আমার কাছে কতগুলো জিনিস মনে হয় যে আমরা দুর্যোগ মোকাবেলায় কতগুলো বড় বড় কাজ করতে হবে, এটাকে হয়তো থরলি আমাদেরকে রিভিজিট করতে হবে, এই কারণে যে এখন একটা ডিগ্রির দুর্যোগের মুখোমুখি আমরা হচ্ছি, কিন্তু জলবায়ু বিপর্যয়ের মুখোমুখি যখন আমরা পড়ছি, আমাদের মাত্রা কিন্তু বহুগুণ বেড়ে যাচ্ছে, ম্যাগনিটিউড কিন্তু বহুগুণ বেড়ে যাচ্ছে। এই যে নানাবিধ প্ল্যান হয়, আইন হয়, কদিন আগে একটা দুর্যোগ ব্যবস্থাপনা আইন হয়েছে, এই যে দুর্যোগ প্রবণ এলাকার মানুষগুলো, তারা কি জানে এই আইনের কথা? তারা যা চায়, তাদের যা প্রয়োজন, সেটা কি আছে এই আইনে? আর সরকারের কি একটা সময় ভিত্তিক পরিকল্পনা আছে যে আমার 5,000 সাইক্লোন শেল্টার দরকার, আমি 10 বছরের মধ্যে এটা করে ফেলবো, বা আমাকে 5 বছরের মধ্যে করতে হবে? যে আমরা আজকেও শুনলাম, আমাদের অর্থমন্ত্রী বললেন যে কালো টাকা সাদা করতেই হবে। তো এই যে কালো টাকাগুলো সাদা করা হয়, তাদেরকেও তো একটা শাস্তি দেওয়া যায়। আমাদের যে অর্থ নেই বলি, কি বিপুল পরিমাণ কালো টাকা সাদা করা হয়, তার থেকে একটা অংশ নিয়েও তো সাইক্লোন শেল্টার করা যায়। তাদের এই সমস্ত কালো টাকার যারা মালিক, তাদেরকে তো একটা জবাবদিহিতার মধ্যে আনতে হবে। আমার কাছে মনে হয় যে কতগুলো বিষয় আমাদের করতে হবে। এই ইনক্রিজ যে রিস্কটা আমাদের, একটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা আইনটা মোটামুটি একটি ভালো আইন, কিন্তু এটাকে একটু রাইট বেস যদি করা যেত, যে দুর্যোগ প্রবণ এলাকার মানুষেরা রাইট হিসাবে এই জিনিস ক্লেম করতে পারবে, এবং সেই মোতাবেক তাদের স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে, সেটা যদি আইনের কাঠামোতে থাকতো, আমার মনে হয় খুব ভালো হতো। আমাদের এখন যে অ্যাকশন প্ল্যানটা আছে ডিজাস্টার, ওটা 2015-তে শেষ হবে। আমার দাবি থাকবে 2016 থেকে 20 যেটা হবে, ওটা জনগণের কাছে নিয়ে যান, দুর্যোগ প্রবণ এলাকার মানুষগুলোর কাছে নিয়ে যান, তাদের সাথে কথা বলে এই প্ল্যানটা ঠিক করেন। এটা যদি হয় এবং এটা টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান থাকে, তাহলে কিন্তু হবে। বাঁধের ব্যাপারে সিরিয়াস সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে। যেমন আজকে পত্রিকায় পড়ছিলাম যে চট্টগ্রামে 400 কিলোমিটার বাঁধ, প্রতি কিলোমিটার বাঁধ হচ্ছে 1 কোটি টাকা। এটা পানি উন্নয়ন বোর্ডের জন্য কিন্তু একটা বিশাল ব্যাপার, কিন্তু ওই বাঁধগুলো মানুষের কাজে আসে না। বাঁধগুলোকে কার্যকরী করতে হলেও কিন্তু জনসম্পৃক্ততার প্রয়োজন আছে। আপনি খুলনা এলাকায় গেলে দেখবেন মানুষ চিৎকার করবে যে এই বাঁধ ভেঙে দাও, এর কারণে আমার জলাবদ্ধতা হচ্ছে। আরেক এলাকার মানুষ বলবে বাঁধ দাও, নালে আমার লবণাক্ততা আসছে। তো বাঁধের একটা সামাজিক এবং পরিবেশগত প্রভাব নিরূপণ করে বাঁধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা যেন বাঁধ বলতে বলতে আমরা পানি উন্নয়ন বোর্ডের জন্য একটা সুযোগ করে না দিই, হ্যাঁ, যে তারা আবার পার কিলোমিটার 1 কোটিতে চলে যাবে। কারণ আমার মনে হয় বাংলাদেশে যদি দুর্নীতি নিয়ে টিআইবি অনেক কাজ করে, তারা পানি উন্নয়ন বোর্ড বা পানি সম্পদ মন্ত্রণালয় এই বিষয়গুলো কেন দেখে না জানি না। সো ইট নিডস এ কম্প্রিহেন্সিভ প্ল্যানিং, বাট হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমার বিবেচনা সেটা হচ্ছে মানুষকে সেন্টারে নিয়ে আসা। দুর্যোগ ব্যবস্থাপনা আইনটা আমি বলছি মোটামুটি একটি ভালো আইন হয়েছে, এটা তো আরো অনেক ভালো আইন হতে পারতো, আরো অনেক ভিশনারি আইন হতে পারতো যদি মানুষকে সম্পৃক্ত করা হতো। আমরা একটু খুলনা থেকে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠা রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকনের সাথে কথা বলবো। এই যে মানুষকে সম্পৃক্ত করার কথা রিজওয়ানা আপা বলছিলেন আইনগুলির ক্ষেত্রে, আপনারা এই ক্ষেত্রে কোন রকম কোনো ভূমিকা নিয়ে থাকেন, বা বাদ সম্পর্কেও মানুষের সচেতনতা বা মানুষের চাহিদার কথা বলছিলেন, আপনি এই ব্যাপারে আপনার অভিমত কি জনাব রফিকুল ইসলাম খোকন? না, আমি রেজওয়ানা আপাকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের খুলনা অঞ্চলের একটা খুব জটিল সমস্যা উনি আজকের আর কি ঝড়ের পরের দিন তুলে ধরলেন। আসলে আমি সামগ্রিকভাবে যেটি বলতে চাই সেটি হলো যে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের জন্য কিন্তু আমরা গত 30 বছর কথা বলেছি, তারপরে কিন্তু আমরা এটি গত বছর এটি পেয়েছি। তবে আমরা আপাতত আইন, আমাদের নতুন নীতিমালা হয়েছে, রেজওয়ানা আপা বললেন অ্যাকশন প্ল্যান হয়েছে, এগুলো হয়েছে, কিন্তু এগুলো এখন মাঠে নিয়ে যাওয়া একটা চ্যালেঞ্জ। এটা সরকারের জন্য চ্যালেঞ্জ, গণমাধ্যমের জন্য চ্যালেঞ্জ, এবং আমরা যারা এনজিও কিংবা মানবিক সহায়তায় আমরা কাজ করি আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা একটা দিক। আর একটা দিক হলো যে উপকূলীয় অঞ্চলের মানুষদের রক্ষা করার জন্য এখানে নজরুল ইসলাম স্যার কথা বলছিলেন, তোফায়েল স্যার সামগ্রিকভাবে নদী ভাঙনের ওদের জন্য কথা বলছিলেন। তো এক্ষেত্রে আমাদের একটা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা দিয়ে আমরা যেটি বলতে চাই সেটি হলো যে আমাদের দেশে দুর্যোগ ব্যবস্থাপনার এখন আইন হয়েছে, নীতিমালা হয়েছে, অ্যাকশন প্ল্যান হয়েছে। আমরা অনেক আন্তর্জাতিক নীতিমালা কিন্তু এখন বাধ্য হয়ে মানিও।
অনেক স্পিয়ার স্ট্যান্ডার্ডস অনেক কিছু মানতে হয়। কিন্তু আমাদের মূল সমস্যা সেটি হলো যে আজকের এই আলোচনায় যে তিনজন আছেন তারা নীতি নির্ধারণী ক্ষেত্রে অনেক প্রভাব ফেলেন। সেই সুযোগে আমি যেটি বলতে চাই যে আমাদের দেশের মাঠ পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনায় গায়ের মাপ অনুযায়ী কাপড় তৈরি হয় না, কাপড় অনুযায়ী জামা তৈরি হয়। এই যে একটা প্রবণতা, এটি আপনি সরকারি সহায়তা বলেন, আন্তর্জাতিক সহায়তা বলেন, আমি শুধু একটি উদাহরণ দিয়ে আপনাদের বলতে চাই যে আপনারা শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভারত এবং থাইল্যান্ডে যদি যান, দেখবেন সেখানকার একটি দরিদ্র মানুষ $3,000 থেকে $7,000 পাচ্ছে তার গৃহ নির্মাণ সহায়তা বাবদ। কিন্তু আমাদের দেশে এটি $1,000 থেকে $1,500 গত আমরা রফিকুল ইসলাম খোকন আমরা ব্যাপারটি বুঝতে পেরেছি। এই যে মানে এই সহায়তার এটা নিয়ে নিশ্চয়ই অধ্যাপক তোফায়েল আহমেদ বলবেন। আমি একটু আবার চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামের জনাব রুহুল আমিনের মতামত জানবো এই যে মানুষের কাছে এই আইনটি পৌঁছে দেওয়ার ব্যাপারে বা মানুষের সম্পৃক্ত করার ব্যাপারে আপনারা কি করছেন? আপনারা যারা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে যারা আছেন তারা কিভাবে দেখছেন বিষয়টি? জনাব রুহুল আমিন। ধন্যবাদ আপনাকে। আমি বিজ্ঞ আলোচক মহোদয় সবার বিজ্ঞ আলোচনা শুনেছি। তারা জনগণকে সম্পৃক্ত করার বিষয়ে পরিকল্পনার কথা বলছেন। আমি পরিকল্পনার কথা বলবো না, আমি বলতে চাই আমরা কি কি কাজ করছি। আমরা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির টেকনাফ থেকে সুন্দরবন পর্যন্ত 37টি উপজেলায় 322টি ইউনিয়নে 3,291টি ইউনিটে আমরা 49,365 জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে উপকূলীয় এলাকার 724 কিলোমিটার এলাকার জনগণকে ঘূর্ণিঝড়ের হাত থেকে কিভাবে বাঁচাতে হবে, কখন সাইক্লোন শেল্টারে যেতে হবে, কখন মানুষের মালামাল। জনাব মোহাম্মদ রুহুল আমিন, জনাব মোহাম্মদ রুহুল আমিন, আপনি মনে করছেন যে এই পর্যন্ত যা কিছু করা হয়েছে, জনাব রুহুল আমিন, এই পর্যন্ত যা কিছু করা হয়েছে বা আপনারা যা করছেন তা যথেষ্ট, না আর কোনো কিছু করার দরকার আছে এই মুহূর্তে যোগ করা? বা বিজ্ঞ আলোচক মহোদয় নীতি নির্ধারণী পর্যায়ে যে কথা বলেছেন আমি সেটাকে ইগনোর করব না। আমি শুধু বলতে চাচ্ছি যে বাংলাদেশের এই উপকূলীয় এলাকার জনসাধারণ বসবাস করবে। বঙ্গোপসাগর থাকলে, বাংলাদেশ থাকলে উপকূলীয় এলাকায় লোক বসবাস করবে, এটাই স্বাভাবিক। ঘূর্ণিঝড় সৃষ্টি হবে, তাদের জীবন রক্ষা করতে হবে। ঘূর্ণিঝড় পরবর্তী সময়, স্বাভাবিক সময় ওই ঘূর্ণিঝড়ের বিষয়ে তাদেরকে সচেতন করে রাখতে হবে। জি জনাব মোহাম্মদ রুহুল আমিন, আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। আমরা একটি বিরতি নিয়ে আসবো। বিরতির পরে জনাব তোফায়েল আহমেদ, আপনার কাছে যেটি জানতে চাইবো যে আপনি দেখেছেন যে যে দুটি দাবি উঠে এসেছে সেই দুটি দাবির ব্যাপারে আপনার মতামত আমরা শুনবো। আমরা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে অধ্যাপক তোফায়েল আহমেদ দুটি বিষয় আলোচনা এসছে। একটি হচ্ছে যে দুর্যোগ প্রবণ এলাকা বা উপকূলীয় অঞ্চলে যে বসতি নির্মাণের জন্য ভাতা আর একটু বা ঋণ অনুদান বাড়ানো যায় কিনা। আরেকটি বিষয় হচ্ছে অবশ্যই বাঁধের ব্যাপারে কি চলছে, কি করা উচিত। আমি বাঁধ সম্পর্কে একটু বলি। আমি ইঞ্জিনিয়ার না। বাঁধের বিষয়টা বা এগুলো বিশেষ করে প্রকৌশলী উপদ্রুত এলাকায় বলবো বাঁধ এবং বাঁধ সংক্রান্ত বিষয়গুলো, কিন্তু অপ্রকৌশলী নন প্রকৌশলী হিসেবেও আমি এই কাজটা করার একটা সুযোগ হয়েছিল আমার, যখন মরহুম আব্দুর রাজ্জাক সাহেব পানি সম্পদ মন্ত্রী ছিলেন। তখন আমরা ভোলাতে একটা ছোট কাজ করেছিলাম, যেহেতু আমি কোস্ট ট্রাস্টের সাথে ছিলাম, আছি এখনো, যে বাঁধগুলো আছে ওয়াটার বোর্ডের, ভোলার চারিদিকে বাঁধ আছে। এখন এই বাঁধগুলো রক্ষা হচ্ছে না, বাঁধগুলো মেরামত হচ্ছে না, রক্ষণাবেক্ষণ হচ্ছে না। কারণ পানি উন্নয়ন বোর্ড যে বাজেট করে কন্ট্রাক্টরকে দিয়ে যে বাঁধ মেরামত করা হয়, তাতে কোনো মেরামত হয় না, বাঁধের কিছু হয় না। যখনই এরকম কোনো একটা দুর্যোগ আসে তখন বাঁধ ছুঁয়ে পানি যায় এবং বাঁধটা একটু পানি গেলেই বাঁধ পরে ভেঙে যায় এবং বড় দুর্যোগ হয়ে যায়। তো বাঁধ রক্ষণাবেক্ষণ কীভাবে হতে পারে জন অংশগ্রহণের ভিত্তিতে, তার জন্য একটা উপায় উদ্ভাবন করা ছিল আমাদের মূল লক্ষ্য। তো আমরা দেখলাম এই বাঁধের মধ্যে হাঁটলাম, অনেক বাঁধের যারা বসবাস করে, বাঁধের দুই পাশেই লোক বসবাস করে। একটা হচ্ছে সমুদ্রের দিকে, যে বাঁধের যে সমুদ্রের দিকের অংশ সেদিকেও বসবাস করে, এটা খুবই ঝুঁকিপূর্ণ। আবার এই পাশেও বসবাস করে, গ্রামের দিকে যে বাঁধের ওই পাশেও বসবাস করে। এবং বসবাস করার কারণে কি হয়, তারা বাঁধ কাটে, বাঁধের মধ্যে বাঁধ কেটে স্লোপ কেটে ওখানে বাড়ি করে, ওখানে বিভিন্ন গাছপালা লাগায়, গবাদি পশু রাখে, তাতে করে বাঁধ নষ্ট হয়ে যায়। আর বিশেষ করে কলা গাছ বা এই জাতীয় গাছ যখন থাকে তখন বাঁধে ইঁদুর ঢুকে বাঁধ কিন্তু ভিতরে ভিতরে খেটে ফেলে, ইঁদুরে গর্ত করে ফেলে। এবং পরে যখন
পানি রাইজ করে তখন কিন্তু পানিগুলো বাঁধের ওই গর্তের মধ্যে ঢুকে গিয়ে এক সময় বুঝতেই পারে না কোন সময় হঠাৎ করে এক বাঁধ ভেঙে চলে গেল, কারণ আগে থেকে তো বাঁধটা ঝুরঝুরে হয়ে আছে। যে এরকম সমস্যা, এটা মোকাবিলা করা যায় কিভাবে? তখন আমরা একটা ওনাকে স্টাডি করে লোকজনের সাথে আলাপ করে দেখলাম যে মানুষগুলো এখানে বাদে বসবাস করছে তাদেরকে হঠাৎ করে অন্য জায়গায় পুনর্বাসন করার মতো অবস্থাও নেই। আবার এই মানুষগুলোর বসবাসের কারণে বাদের ক্ষতি, এটাও কিভাবে রক্ষা করা যায়। তখন এই মানুষগুলোর সাথে আমরা আলাপ সালাপ করে একটা সিদ্ধান্তে আসলাম, তাদেরকে কিন্তু তারা বেআইনিভাবে আছে ওখানে, তারা আছে বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম, কিন্তু তারা বেআইনি। কিন্তু বাদের সাথে যে লাগোয়া জমিটা আছে, পুকুরটা আছে, সেটা আবার ওয়াটার বোর্ড লিজ দিচ্ছে এখানে এলাকার প্রভাবশালী মানুষগুলো। এখন আমরা যে একটা কম্প্রোমাইজ করার চেষ্টা করলাম, গভর্নমেন্টকে বোঝানোর চেষ্টা করলাম যে মানুষগুলো এখানে থাকে স্লোপে, তাদেরকে আপনারা বসবাসের অনুমতি দেন, তাদেরকে একটা এলাকা দিয়ে দেন, এখানে 5টা ঘর আছে, 5টা বসতি আছে, তারা এই 100 কিলোমিটার 100 গজ 200 গজ বা 300 ফিট বাঁধ তারাই মেরামত করবে। আপনারা কাল নির্দেশনা দিবেন, তারা বাঁধটা মেরামত করবে এবং এটা কন্টিনিউয়াস মেরামতি হবে। আপনাদের যদি কোনো বাজেট থাকে, সেই বাজেটের একটা অংশ তাদেরকে দিতে পারেন, তারা শ্রম দিবে এবং তারা সার্বক্ষণিকভাবে সাংবৎসরিকভাবেই বাঁধের রক্ষণাবেক্ষণ করবে, তাহলে বাঁধের ক্ষতির এই পরিমাণ হবে না। তারপরও আপনাদেরকে একটা পিরিয়ডিক্যালি বাঁধের বড় মেরামত করতে হবে, কিন্তু ছোট মেরামতগুলো, বাঁধ নষ্ট হয়ে যাওয়া, এগুলো তারা করবে। আর তারা যাতে জীবিকা নির্বাহ করতে পারে, এই যে বাঁধের অপর পাশে যে নদীর পাশে সমুদ্রের দিকে জমিগুলো আছে, যেগুলো থেকে মাটি নিয়ে বাঁধটা করা হয়েছে, এই জমিগুলো ওয়াটার বোর্ডের একবার করা জমি, সেই জমিগুলো অন্যদেরকে লিজ না দিয়ে যারা এখানে বসবাস করে তাদেরকে লিজ দেন, তখন তারা মাছ চাষ করে, ধান চাষ করে ওরা ওখানে বসবাস করতে পারবে। সরকার নীতিগতভাবে এগ্রি করলেন, কিন্তু কোনো ফল হয়নি, যে অবস্থা সে অবস্থায় আছে। এটা একটা দিক। বাঁধের সাথে যারা বসবাস করছে তাদের সম্পর্কটা সৃষ্টি করে পার্টিসিপেটরি ওয়েতে বাঁধটা মেরামত করা। রেজওয়ান আপা যেটা বললেন, বাঁধের প্রয়োজন আছে কি নাই, অনেক সময় টেকনিক্যালি সেগুলো ভালোভাবে না দেখে আমরা অনেক সময় বাঁধ করে ফেলেছি, অথবা বন্যা নিয়ন্ত্রণ একসময় আমাদের প্রায়োরিটি ছিল পাকিস্তান আমল থেকে, যখন ওয়াবদা হলো আমরা করেছি বাঁধ, কিন্তু অনেক জায়গায় হয়তো বাঁধগুলো এখন লাইবিলিটি হয়ে গেছে। আবার বাঁধ যেখানে দরকার সেই বাঁধগুলো সঠিকভাবে মেরামত হচ্ছে না, এগুলো রক্ষণাবেক্ষণ হচ্ছে না। যেমন চট্টগ্রামের দিকে বাঁশখালীর এবং এইসব এলাকাতে প্রচুর বাঁধ দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু বাঁধের ফাটল দিয়ে কিন্তু পানি গিয়ে কিন্তু বন্যা ঠিকই হচ্ছে, লবণাক্ততা ঠিকই হচ্ছে, তাহলে বাঁধও আছে, মানুষ কিন্তু সাফারও করছে। তো এই রকম একটা অবস্থার মধ্যে বাঁধ নিয়ে আমরা আসি। বাঁধে প্রায় আমাদের দেশে বোধহয়, আমার এখন এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স মনে নাই, প্রায় 3000 কিলোমিটার বোধহয় বাঁধ আছে। আমি ভুল করতে পারি, কিন্তু এটা একটা স্ট্যাটিস্টিক্স আছে। এই বাঁধগুলোতেও যদি আমরা এই মানুষগুলোর পুনর্বাসন করতাম, যে মানুষগুলো ঢাকা শহর চলে আসে, বাড়িহারা হয়, তাহলে কিন্তু তাদের জীবিকা এবং তাদের থাকার বন্দোবস্ত হতো, আর আমাদের যোগাযোগ ব্যবস্থায় এই বাঁধের একটা অবদান থাকতো। আর যেটা আপনি বললেন যে বাড়িঘরের, সেই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা প্রত্যেক বছর দুর্যোগ আসলে রিলিফ নিয়ে যাব, তার চেয়ে আমাদের পার্মানেন্ট সলিউশনে যাওয়া দরকার। যেটা রেজওয়ান আপা বলেছেন যে উপকূল এলাকার, দুর্যোগ প্রবণ এলাকার বাড়িঘরের ধরন কি ধরনের হওয়া দরকার, সেই জন্যই পার্মানেন্টলি তাদেরকে হেল্প করা দরকার, যাতে করে গ্রাজুয়ালি, একসাথে পারবো না আমরা, আমাদের 5 ইয়ার প্ল্যান থাকে, আমরা এই বছর কত করব, তারপরের বছর কত করব, আমরা এগুলো লোকেশন ওয়াইজ ঝুঁকিপূর্ণ এলাকা বিবেচনা করে চরে, উপকূলে সব জায়গাতে কিন্তু বাড়িঘরের প্যাটার্ন চেঞ্জ করা দরকার হবে আমাদের। আপা, যদি আপনি একটু যোগ করেন, আমি স্যারের ওই কথাটা ধরে, আপনিও কি মনে করেন যে চট্টগ্রামে যে পাহাড় কাটার ফলে যে ধসের ফলে মানুষের যে ক্ষতির আশঙ্কা, সেটা এখনো পুরো মাত্রায় বিরাজ করছে এবং যে কোনো সময় এই মৌসুমটাতে এখনো পুরো মাত্রায় বিরাজ করছে? আপনি যে গতকাল, পরশু, তার আগে 3 দিনের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলো দেখেন, সেখানে দেখবেন এখনো চট্টগ্রামে ঝুঁকিপূর্ণভাবে তারা বসবাস করছে। পাহাড়গুলো অর্ধেক কাটা, কোনোটাতে গাছ নেই, কোনোটাতে উপরে বড় গাছ, নিচে কাটা, কাজে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, এই ব্যাপারে কিন্তু হাইকোর্টের একটা সুনির্দিষ্ট নির্দেশনা আছে, ওদেরকে সরিয়ে নিয়ে পুনর্বাসন করো। কারণ যেই মুহূর্তে বলা হবে সরিয়ে নাও, সরকার কেবল সরিয়ে নিবে, পুনর্বাসন আর করবে না। কিন্তু সাত করে তো কেউ ওরকম ঝুঁকিপূর্ণ জায়গাতে থাকে না, সেই জন্য হাইকোর্ট বলেছে যে ওদেরকে পুনর্বাসন করো। এই জন্য স্থানীয় জেলা প্রশাসকের বিরুদ্ধে কন্টেম্প্ট রুলও ইস্যু হয়েছে, কিন্তু আনফরচুনেটলি কোনোভাবেই সে তো হস্তিকে আর নাড়ানো যাচ্ছে না। আমি আরেকটা কথা একটু বলতে চাই যে আমাদের এখানে মানে বাঁধের যেরকম একটা অনেক জায়গাতেই প্রয়োজন আছে, বাঁধের পরিবেশগত সামাজিক প্রভাব নিরূপণও দরকার আছে। অনেক জায়গায় বাঁধগুলোকে আবার আন্ডু করাও দরকার হয়ে পড়েছে, যেখানে তারা মনুষ্য সৃষ্ট যেমন জলাবদ্ধতার সৃষ্টি করছে। জি, আর আরেকটা কথা বলা দরকার, আমি এর আগে বলেছি দুর্যোগ প্রবণ এলাকা, দুর্যোগ প্রবণ এলাকার পাশাপাশি কিন্তু সবচেয়ে বড় যেটা দেখা যায় যে পানির সবচেয়ে বড় হাহাকারটা হয়। আমাদের সাম্প্রতিক সময়ে একটা পানি আইন হয়ে গেছে, হ্যাঁ, সেখানে আমরা অনেক চেষ্টা করেছিলাম সরকারকে দিয়ে একটা কথা একটু বলাতে, যে ওয়াটার স্ট্রেস এরিয়াকেও সরকার আইডেন্টিফাই করবে
মানুষ যখন সরকারকে বলবে, যেমন খুলনা এলাকার মানুষ, তাদের খাবার পানি নেই, মাইলকে মাইল, কিলোমিটার কিলোমিটার তাদেরকে হাঁটতে হচ্ছে, যে আমার এলাকাটা ওয়াটার স্ট্রেস, এটাকে ওয়াটার স্ট্রেস ডিক্লেয়ার করে ওখানে কিছু পুকুর খনন, সেগুলো সুরক্ষার ব্যবস্থা, এগুলো কিন্তু সরকারকে করতে হবে। আরেকটা বড় ব্যাপার কি, অনেক খরচের কথা আমরা অনেক সময় বলি, বা আমরা বলি আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের মুখোমুখি এসে দাতা সংস্থাগুলো কিন্তু এইরকম কর্মকাণ্ডের সাহায্য দিতে চায়, যে তোমার কোন এলাকাটা বেশি মুখোমুখি পড়বে। যেমন লাস্ট যে আমাদের কনফারেন্স অফ পার্টিজ হয়ে গেছে, সেখানে একটা ডিসিশন কিন্তু খুব পজিটিভ এসছে, যে যে সমস্ত ডেভেলপিং কান্ট্রি দুর্যোগের মুখোমুখি আছে, তারা যদি তাদের দুর্যোগগুলোর ক্ষতিগুলোর অ্যাসেসমেন্ট করে একটা রিপোর্ট জমা দেয়, তাহলে হয়তো তারা সাহায্য পেতেও পারে। আমার মনে হয় বাংলাদেশের এই ফন্টেও একদম জোরে সোরে কাজ করা উচিত। এখানে একটা জিনিস রেজওয়ানা আপনার সাথে যোগ করি আমি, সেটা হচ্ছে আমরা প্রতি বছর কিন্তু হাজার হাজার কোটি টাকা খরচ করছি রুরাল রোড কমিউনিকেশনে। রুরাল রোড কমিউনিকেশন কিন্তু মোর অর লেস একটা স্যাচুরেশন পয়েন্টে গেছে। এখন কিন্তু ওয়াটার সেক্টরে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট দরকার, কাজ দরকার। যেমন নদীটা শুকিয়ে যাচ্ছে, খালটা দিক চিহ্ন মুছে যাচ্ছে, এটা রিভাইভ না করলে এটা কিন্তু আমি আর 5 বছর পরে পাবো না, খুঁজে পাবো না। আপনি বেশি দূরে যাওয়ার দরকার নাই, ঢাকার যে আশুলিয়া অংশটা দেখেন আপনি, যে নদীর অবস্থা কি এখন, ওখানে ওই নদীর পানি মাটি দিয়েই কিন্তু নদী ভরাট করে ফেলছে এখন। স্যার, আমি একটু প্রফেসর নজরুল ইসলামের কাছে আসবো, যে এই পলিসিগত যে ব্যাপারগুলো আলোচনা হচ্ছে, সেটা আপনিও অনেকদিন ধরে বলছেন, লিখছেন, এটা হচ্ছে না কেন, বা কি হলে হবে, বা এই মুহূর্তে কি করা উচিত? আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে এটা শুনবো। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। অধ্যাপক নজরুল ইসলাম, আপনার কাছে জানতে চাইছিলাম যে কেন এই নীতিগুলি নিয়ে এত কথা হওয়ার পর, আইন থাকার পরও সেগুলি বাস্তবায়ন হচ্ছে না, বা হতে হলে কি করতে হবে, মানে কি করা যেতে পারে? নীতি ঠিক আছে, বিভিন্ন সেক্টরে তো আমাদের নীতি আছে, যেমন পরিবেশ নীতি আছে, পরিবেশ আইনও আছে। এখন এই কি বলে এটা সেটেলমেন্ট, সেই বিষয়ে নীতিমালা তৈরি হয়েছিল কিন্তু পাশ হয়নি, এখনো পাশের অপেক্ষায় আছে। তো যাই, একসময় ছিল আবাসন নীতিমালা 93 সালে, তারপরে কয়েকবার রিনিউ হয়েছে, এখনো আবার এটা নবায়নের চেষ্টা আছে, কিন্তু নীতিমালাই থাকলো এর বাস্তবায়নে অগ্রসর হয় না। আমাদের একটা ন্যাশনাল হাউজিং অথরিটি আছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, তাদের মূল কাজটা ছিল গরিব মানুষ বা নিম্নবিত্ত মানুষের জন্য এই আবাসন সহায়তা দিবে, কিন্তু সেটা প্রথম দিকে কিছু হয়েছে, এখন আর তেমন হয় না। এখন আবার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে বেশ বড় আকারের, বস্তি বিশেষ করে শহর এলাকায় এই আবাসন সহায়তা দেওয়ার জন্য। গ্রামে অনেকগুলো প্রকল্প হিসাবে আছে, যেমন আশ্রয় প্রকল্প অথবা ঘরে ফেরা প্রকল্প, আদর্শ গ্রাম প্রকল্প, এগুলো হাজারে হাজারে হয়, লক্ষ লক্ষ তো হয় না। আমাদের এখানে তো এত বিশাল সমস্যা, যদি আবাসনের কথাই বলি, যে গৃহ নির্মাণ, এ তো লক্ষ লক্ষ হওয়া উচিত। 16 কোটি মানুষের 5 কোটি লোকই তো গরিব, 3 কোটি লোকই তো গরিব, তাদের তো সহায়তা দরকার। এইটাই যে বলা হলো যে আবাসনের অর্থ বরাদ্দ বাড়াতে হবে, তো এটা তো চিন্তা করতে হবে, এখন ওই বাজেটের মধ্যে বা 5 ইয়ার প্ল্যানের মধ্যে এগুলো থাকতে হবে। যদি থাকে তারপরে বাস্তবায়ন। এখন যেই বাস্তবায়ন কর্তৃপক্ষের কথা আমি বললাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, এতই দুর্বল, এদের দিয়ে তো হবে না। তার মানে সরকার পারবে না, তাহলে প্রাইভেট সেক্টরকে বলতে হবে, অথবা এনজিওদের বলতে হবে, অথবা জনগণকে তাদেরকে এগিয়ে আসতে হবে, বা তাদেরকে এই সুযোগটা করে দিতে হবে। তারা নিজেরা না পারলেও সরকার গিয়ে সহায়তা দেবে। তো এই যে কতগুলো জিনিস আছে, গ্রামীণ ব্যাংক এক সময় কত 8 লক্ষ বাড়ি তারা তৈরি করেছে, কেউ টেরও পায় না। 10,000 থেকে 20,000 টাকা ঋণ দিত, মেটেরিয়াল দিত, ইত্যাদি দিত। এটা তো বিশাল কাজ। তো একটা এরকম এনজিও টাইপের অর্গানাইজেশন যদি পারে, সরকারও পারবে, পারা উচিত। এই আন্তরিকতাটা খুব দরকার, এবং এটার বাস্তবায়নের যে মানে প্রসেসটা এবং জনবল ইত্যাদি, এটা এত দূরে যায় কেন? এই যে আমাদের রাজুক, এরা তো যা করবার সেটা করতে পারছে না। যখনই বলা হয় তখন বলে জনবল নাই। জনবল নাই, এটা একটা। তাহলে আমি শুধু হাউজিং সম্পর্কে আমি একটুখানি ওই রেজওয়ানা আপার কথাই বলি, ওইটা ধরে, ওই যে জলবায়ু পরিবর্তন 30 বছরের মধ্যে হয়তো বলা হয় যে 1 মিটার বেড়ে যাবে। 30 বছরে বাংলাদেশের জনসংখ্যা কত হবে?
এখন 16 কোটি, তখন হবে 25 কোটি। কেউ বলে 22 কোটি, কেউ বলে 25 কোটি, বেশিও বলে। 16 কোটির এই অবস্থা, 25 কোটি হলে কি অবস্থায়, স্যার, সেটা একটু মনে রাখতে হবে। স্যার আপনি একটু 30 সেকেন্ডে যদি না, আমি যে একটা কনসেপ্ট এবং একটা প্রকল্পের কথা বলতে চাচ্ছিলাম। গ্রামে হাউজিং করার জন্য পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া তারা একটা প্রজেক্ট রিসেন্টলি ডেভেলপ করেছে। 2.5 একর জায়গার মধ্যে তারা এমনভাবে বিল্ডিং করছে, এটা ইকো ফ্রেন্ডলি। ওখানে বায়োগ্যাস থেকে শুরু করে সোলার প্যানেল থেকে শুরু করে এটা কম্প্রিহেন্সিভ ওয়েতে ওখানে গরু মানে প্রায় শখানেক পরিবারকে অ্যাকোমোডেট করা যাবে। কারণ একদিকে ল্যান্ড স্কেয়ার্স, আমাদের ভূমির স্বল্পতা আছে, কিন্তু এরকম শক্তিশালী হাউজিং এরও প্রয়োজন আছে। ঘনত্ব ওই জাতীয় প্রকল্প আমাদের হওয়া উচিত এবং এগুলো ছাড়া এখন কোনো উপায় নেই। রেজান আপা শেষ বাক্যটা শুনতে পারবো আপনাদের। শেষ বাক্যটা আমি মনে করি এই দরিদ্র জনগোষ্ঠী, উপকূলীয় জনগোষ্ঠী এতই দরিদ্র, ওরা অনেক সময় পলিটিক্যালি ম্যাটার করে না, সেজন্য নীতিগুলো বাস্তবায়িত হয় না। আমি মনে করি এখানে গণমাধ্যম এবং সুশীল সমাজের একটা ভূমিকা হচ্ছে এই জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করা, আর সরকারের দায়িত্ব হচ্ছে এই ব্যবস্থাপনাটাকে বিকেন্দ্রীকরণ করে দেওয়া। আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।